লাইফে প্রচুর বড় একজন ইন্সপিরেশন, কারণ সাইকেল চালানো থেকে মানে শুরু করে যা যা আমি শিখেছি বাবার জন্য, একদম বাবাকে খুব কম সময়ের জন্যই পেয়েছি আমি আমার লাইফে। এবং ওই সেইটুকু টাইমেই যেটা বলার যে ছোটবেলাটা খুবই স্ট্রাগল করে কেটেছে আমার এবং আমার দাদার, মানে টোটালটাই মানে আমরা আজকে যেটুকু লাইফে করতে পারছি সবটাই আমার মায়ের জন্য। আবার আমি পাপিয়া আজ আপনাদের সাথে পরিচয় করাবো এই প্রজন্মের একজন মিউজিক ডিরেক্টরের সাথে। আসুন আমরা আলাপ করি প্রতীক কর্মকারের সাথে। নমস্কার, আমি যে প্রতীক কর্মকার, দীর্ঘদিন ধরে মানে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, প্রচুর সিনেমায় কাজ করেছি, প্রচুর মানে সিরিয়ালসও কাজ করেছি। পাপিয়াদের সাথে আজকে ইন্টারেকশনে খুব ভালো লাগছে যে আজকে আমার স্টুডিওতে পাপিয়া দিয়ে এসছে, এন্ড লাইক ইটস আ ভেরি গুড ফিলিং। বলছি, তুমি কবে থেকে মিউজিককে ভালোবাসলে, মানে কোন সময় থেকে মিউজিকের প্রতি তোমার ভালোবাসাটা আসলো? সত্যি কথা বলতে মিউজিকটা প্রথমে আমার কাছে এসছে যখন আমি কলেজে পড়ি অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে কি, আমি আগে অনেক কনসার্ট দেখতাম, ফসিলস এর থেকে আমি টোটালি ইন্সপায়ার্ড। রূপম ইসলাম আমার খুব পছন্দের একজন আর্টিস্ট ছিলেন যখন আমি ক্লাস 8-এ পড়তাম। তো তারপর থেকে আমার গিটার শেখা প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ ক্লাস 8 থেকে ক্লাস 10-এ তো মানে বেশি টাইম নেই। হ্যাঁ, তো বোর্ড ছিল। তারপরে আমি সায়েন্স নিয়ে পড়েছি, আমি একজন মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো তারপরে সায়েন্স নিয়ে পড়েছি। তো সায়েন্স নিয়ে পড়লে তুমি জানো যে মানে তখন আর মানে কিছুই সময় পাওয়া যায় না অন্য কিছু করার জন্য। তো তখনও শেখা হয়নি গিটারটা। তারপরে যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ঢুকলাম, তো তখন আমার গিটার শেখা শুরু, এবং মিউজিক এভাবে আমার লাইফে আসলো। এবং তারপরে আমার মনে হলো সামহাউ যে মিউজিকটাই আমার লাইফের একমাত্র অবলম্বন হতে পারে। কারণ আমাদের যেটা হয় কি, যে আমরা থার্ড ইয়ারে যারা মানে ইঞ্জিনিয়ারিং এ পড়ি, আমাদের থার্ড ইয়ারে ক্যাম্পাসিং হয়, তারপর আমরা ফোর্থ ইয়ারে প্রজেক্ট শেষ করে তারপর আমরা জয়েন করে যাই। তো যেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি উইপ্রো আর ক্যাপসিমিনিতে প্লেস ছিলাম। তো আমি সেখানে আইটি সেক্টরে জয়েন করি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। তো কাজ করতে 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 আমার মনে হয় যে এই জগৎটা মানে এই আইটি ইন্ডাস্ট্রি আমার জন্য নয়, কারণ অনেক ওখানে বাধা বিপত্তি ছিল। আমার শিল্পী সত্তা এবং যে মনটা নিয়ে আমি গান বাজনা করি, মানে জটিলতা বেশি, প্রচুর জটিলতা, যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সো ওখান থেকে আমার মনে হয় যে এই জগৎ আমার নয়। এবং আমি আমার যে ইন্টারভিউ বা আমার যে কাজগুলো ছিল, আমার যে গানের অ্যালবামগুলো মানে মানে গিটারের অ্যালবাম বেরিয়েছিল আমার অনেকগুলো, তো সেইগুলো আমি বিভিন্ন হাউসে আমি ছাড়তে থাকি। এবং তার সাথে হচ্ছে যে প্রচুর শর্ট ফিল্মসে আমি কাজ করেছি অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড স্কোরার। তো সেগুলো আমি ছাড়তে থাকি। তো একদিন কালাস বাংলা থেকে আমার কল আসে এবং ওরা আমাকে জানায় যে ওরা অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আমাকে সাইন করতে চাইছে। সো এইখান থেকেই আমার টোটালি প্রফেশন চেঞ্জ করা, যে প্রফেশনটা আমি চেঞ্জ করে নিয়েছি। আমি আইটি ইন্ডাস্ট্রি থেকে আমি টোটালি মিউজিক ডাইরেক্টর এবং সঙ্গীত পরিচালক হয়ে গেছি। আর মানে তুমি এটাকে পেশাগত দিক থেকেই নিয়েছো যে আমি আমার এটাই পেশা হবে, অন্য কিছু না? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে মানে দেখো, এটা একটা ক্যালকুলেটেড রিস্ক। আমি যখন চাকরি করছি, এবার আমি সেই পাগলামোটা কখনোই করার অবকাশ ছিল না যে আমি চাকরি ছেড়ে দিয়ে টোটালি মিউজিকে ঢুকে গেলাম, যেখানে আমি জানি যে আমার হাতে এখনো কোনো কাজ নেই। তো কাজ যখন আমার কাছে এসেছি, কালাস বাংলা যখন আমাকে জানালো যে ওরা ইচ্ছুক আমাকে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সাইন করানোর জন্য, তো তখন আই টোটালি লেফট দ্য জব। মানে যেই বয়সে মানে ছেলেমেয়েরা কাজ পাওয়ার জন্য ছোটাছুটি করে, সেই বয়সে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এবং চাকরি ছেড়ে দিয়ে টোটালটাই আমি শিফট করে গেছি। এবং গান বাজনাটা আমার সবসময় ভালো লাগার একটা দিক ছিল। এবং যখন তোমার হবিটা তোমার প্রফেশন হয়ে যায়, তো এর থেকে বেটার আর লাইফে কিছু হতে পারে না। এবার তুমি কখন, মানে এটা কতদিন আগে কালার্স বাংলা তোমাকে? আমি এটা 2016 মানে 16-তে, অনেকদিন ধরেই তুমি আছো। তুমি ইনফ্লুয়েন্স
মানে হয়েছো কার কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়েছো, কি বাড়িতে এরকম গান বাজনার পরিবেশ না ছিল? হ্যাঁ সেটাই আমার বলার, যে বাড়িতে গান বাজনা কখনোই কেউ প্রফেশনালি আমার মানে পরিবারে করেনি, এবং আমার ফোরফাদার্সরা বা তার আগে জেনারেশনও কোনোদিন এসব গান বাজনা কোনোদিন কিছু করেনি, যার জন্য আমার এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে এবং একটা জায়গায় তৈরি করতে অনেকটা সময় লেগে গেছে। এবার তুমি মানে অবভিয়াসলি তুমি খুব খুশি, কারণ তোমার প্রফেশন আর তোমার হবি মিলে গেছে যে গান বাজনাটার সাথে। তো তুমি ফার্স্ট যেদিন আর কি রেকর্ডিং করলে এবং মানে ওই কালার্স বাংলা এটা নিল, তোমার সেদিনটার ফিলিংসটা কি, জাস্ট মানে সেটা বলো। সেদিনকে ফিলিং তো সত্যি আলাদা। দেখো সঙ্গীত পরিচালক হওয়ার আগে আমি দীর্ঘদিন অ্যাজ এ গিটারিস্ট, আমি যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ঢুকি আমি অ্যাজ এ গিটারিস্ট ঢুকেছি। আমি জিৎ গাঙ্গুলি, তারপর হচ্ছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত প্রচুর রেকর্ডিং বাজিয়েছি, এবং প্রচুর আর্টিস্টদের সাথেও আমি কাজ করেছি, যাদের সাথে আমি আগে মানে গিটার বাজাতাম স্টেজেও প্লাস হচ্ছে রেকর্ডিংসেও। তো তারপর থেকে আমার মনে হলো যে এই কোথাও না কোথাও আমারও মধ্যে সেই শিল্পী সত্তাটা রয়েছে, যে আমি নতুন কিছু জন্ম দিতে পারি বা আমি কম্পোজ করতে পারি, এবং সেই থ্রু থেকেই আমার টোটালি অ্যাজ এ সঙ্গীত পরিচালক হিসেবে আসা। এবং তারপরে যেটা হলো যে সঙ্গীত পরিচালক হিসেবে আসা থেকেও যেটা সব থেকে বড় জিনিস হলো যে আমি এখন আমাদের তো গানের অনেকগুলো ভাগ হয়, যেরকম হচ্ছে যে গানটা লিখে একজন, গানটা কম্পোজ করে একজন, গানের সঙ্গীত আয়োজন করে একজন, তারপর হচ্ছে যে গানে বাজায় একজন, তারপর হচ্ছে মিক্সিং মাস্টারিং করে একজন, তারপরে গায় একজন। এই গাওয়াটা মানে এতগুলো দিক আমি একা সামলাই এখন। এবং যারা প্রডিউসাররা রয়েছে তারাও যখন আমার উপরে সেই ভরসাটা দেখায় যে সে টোটালটাই আমার হাতে ছেড়ে দেয়, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমি কালার্স বাংলাতে ফার্স্ট টাইম কাজ করছি অ্যাজ এ সঙ্গীত পরিচালক, এই গিটারিস্ট থেকে আমি সঙ্গীত পরিচালক হয়েছি, ওই সেই প্রথম যে পদক্ষেপটা, মানে এটা একটা মানে আলাদা এক্সপিরিয়েন্স। তার কারণ হচ্ছে যে তখন আমি টোটালটা আমি নিজের হাতে করছি, আগে আমি একজনের আন্ডারে গিটার বাজাচ্ছি, আর তারপরে যখন টোটাল দায়িত্বটা আমার উপরে, এক্সাইটমেন্টটাই আলাদা একদম, এবং অনেকটা রেসপন্সিবিলিটির ব্যাপারও। মানে আমি সবসময় নিজেকে ভাবতাম যে হয়তো আমি সেই জায়গাতে আমি রয়েছি বলে সেই ভগবান আমাকে এই সুযোগটা দিচ্ছে যে টোটালটাই আমার উপরে দিয়ে দিচ্ছে, সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে সঙ্গীত আয়োজন, তারপরে মিক্সিং মাস্টারিং, তারপরে হচ্ছে রেকর্ডিং, সবটাই আমি নিজে করছি। তো এটা একটা আলাদা এক্সপেরিয়েন্স, এটা একটা আলাদা আনন্দের এক্সপেরিয়েন্স। এবার তোমার প্রথম যখন তুমি এটা থেকে ইনকাম করলে, তখন তোমার মানে ফিলিংসটা কি? দেখো আমি ইনকাম করা স্টার্ট করেছি গান বাজনা থেকে যখন আমি কলেজে পড়ি তখন থেকেই। তার কারণ হচ্ছে যে আমি না, এই যে টোটাল করে মানে তুমি তখন একটা অন্য ইয়েতে ছিলে, কিন্তু এই যে স্ট্রিমটা বদলালে পুরো টোটাল তুমি করলে, এটাই তোমার মানে ইনস্টিংক্ট কি বলছে? ঠিক কথা। দেখো আমি সেসব গার্জেনদের একটাই কথা বলতে, যারা বলে যে এখন যে মানে গান বাজনা করে কি হবে, আগে পড়াশোনা কর, মানে ইনকাম অনেক দিক থেকে করা যায় যদি সৎভাবে সেই জিনিসটাকে নিয়ে চলা যায়। তো এবার আমি যখন প্রথমবার ইনকাম করেছিলাম এই মানে সঙ্গীত পরিচালনা করে, মানে ওই প্রথম চেকটা আমার জন্য খুব মানে মহত্বপূর্ণ ছিল, যে মানে আমার মানে মনে আছে যে আমি পরিবারের সবাইকে নিয়ে আমি মানে খাওয়াতে নিয়ে গেছিলাম। সো এটা একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট, ভীষণ, হ্যাঁ মানে আমার জন্য খুব স্মরণীয়। সেটাই স্বাভাবিক। আর তোমার মানে জন্ম এখানেই? আমার কলকাতাতেই জন্ম। আমার হচ্ছে 1993। না, বাবা এখানে? এখানে। বাবা কি করেন, কি কাজ? বাবা অ্যাকচুয়ালি বাবা মারা গেছেন 2002 সালে, যখন আমি যখন ক্লাস 2 তে পড়ি, তো তখন আমার 6 বছর বয়স। তো বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান ওনার গাড়িতে, সাডেন, একদমই সাডেন। এন্ড বাবা ওয়াজ আ ভেরি বিগ ইন্সপিরেশন ফর মি। মানে আমার তো বন্ধুর মতনই ছিলেন, মানে সাইকেল চালানো থেকে মানে স্টার্ট করে যেটুকু বয়সে যেটুকু আমি শিখেছি সেটুকু বাবার থ্রু থেকে শিখেছি। এবং তারপরে লাইফে প্রচুর বড় একজন ইন্সপিরেশন, কারণ সাইকেল চালানো থেকে মানে শুরু করে যা আমি শিখেছি বাবার জন্য, একদম বাবাকে খুব কম সময়ের জন্যই পেয়েছি আমি আমার লাইফে। এবং ওই সেইটুকু টাইমেই যেটা বলার, যে ছোটবেলাটা খুবই স্ট্রাগল করে কেটেছে আমার এবং আমার দাদার। মানে টোটালটাই মানে আমরা আজকে যেটুকু লাইফে করতে পারছি সবটাই আমার মায়ের জন্য। মা তখন যদি শক্ত হয়ে না দাঁড়াতো তাহলে হয়তো আমরা এই জায়গাতে আসতে পারতাম না, যেটুকু করতে পারছি।
এবং মানে সেখান থেকে দাঁড়িয়ে বাবা মারা যাওয়ার পর অনেকটা বছর নিজেরা স্ট্রাগল করেছি। এবং আমার স্কুল আমার খুব পাশে ছিল, কারণ আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। সেই স্কুল আমার ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত ওনারা কোনো বেতন নেননি, এবং টোটালটাই হ্যাঁ মানে তার জন্য মানে স্কুলের কাছে আমি সবসময় আভার থাকবো, যে মানে এত হেল্প আজকালকার দিনে কেউ করে না। একদমই তাই, নিজের লোকরাই করে না। ঠিক কথা। এখন তোমার কি মনে হয় যে তুমি মানে একজন সেলিব্রিটি হয়েছো, মানে সেই মেন্টালিটি থেকে তোমার চলাফেরা যে আমি একজন সেলিব্রিটি, নাকি এমনি জেনারেল যেরকম থাকি? প্রথম কথা হচ্ছে যে সেলিব্রিটি হওয়ার জন্য তো গান বাজনাটা করিনি কখনো। এখনো আমি নিজেকে কিছুই, আমি সবসময় ভাবি যে আমি এখনো লাইফে কিছুই করতে পারি। আমি এখনো আমার অনেকটা পথ চলা বাকি। আমার প্রচুর ফলোয়ার্স রয়েছে, আমার 5টা প্রোফাইল রয়েছে, তাতে প্রচুর মানে ফলোয়ার্স রয়েছে। কারণ 5টা প্রোফাইলের কারণটাও বলে দিই, ফেসবুক 5000-এর ফ্রেন্ডস এর বেশি একটা প্রোফাইল অ্যালাউ করে না। তো এবার যার জন্য প্রত্যেকটা প্রোফাইল আমার 5000 হতে গেছে। প্রচুর লোক আমার গান শুনে, আপনারাও প্রচুর গান শোনেন, হচ্ছে আমার সিরিয়ালে গান রয়েছে, আমার সিনেমায় গান রয়েছে। এবং সেখান থেকে এই কাজগুলো করার পরও আমার সামহাও মনে হয় যে এখনো আমি কিছুই করতে পারিনি যেটা আমি করতে চেয়েছি। তাই জন্য সেলিব্রিটি তো আমি নই। আমার গান লোকে সেলিব্রেশনে বাজায়, শোনে। এবার হ্যাঁ মানে আমার গানটা যে সেলিব্রেট করছে তারা, এবার আমি মানে শুনেছি যে যাদের কাজ সেলিব্রেট করা হয় তারা সেলিব্রিটি। এবার আমি সেই রূপে বলতে চাই যে আমার গান শুনে যারা সেলিব্রেশনে, যারা গান চালাচ্ছে, যারা সেলিব্রেশনে শুনছে, তারা যে আনন্দটা পাচ্ছে, সেই জায়গা থেকে যদি দেখতে, তাহলে আমি বলতে পারি যে আমি হয়তো কিছুটা তাদের আনন্দ দিতে পেরেছি বলে আমি অ্যাজ আ মিউজিক ডাইরেক্টর আমি স্যাটিসফাইড। কিন্তু আমি সেলিব্রিটি নিজেকে কোনোদিনও ভাবিনি, ভাববো না। আর সেই জায়গা থেকে আমি গান বাজনা করি বলে যে আমি সবার থেকে আলাদা, সেটাও আমি ভাবি না। আমার কাজটা সবাই ভালো লাগছে, এটা আমার কাছে সবথেকে বড়। একদমই, একজন শিল্পীর কথা এরকমই হওয়া উচিত। কারণ শিল্প সত্তা প্রত্যেকটা মানুষের ভেতরে এক এক রকম ভাবে কাজ করে। হ্যাঁ, যেমন উত্তম কুমারও শিল্পী, সৌমিত্র চট্টোপাধ্যায়ও শিল্পী ছিলেন, কিন্তু দুজনের শিল্প সত্তা একদম ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, তো তোমার এই সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, কাকে আর কি মনে হয় যে ওটাই আর কি ঠিক? দেখো মানে এদেরকে বিচার করার মতন জায়গায় আমি এখনো পৌঁছাইনি যে আমি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে কে ভালো। না, তোমার কাকে ঠিক লাগে যে আমি এরকম শিল্প সত্তা রাখবো? আমার সবসময় মনে হচ্ছে উত্তম কুমার এই মানে শুধু বাংলা ইন্ডাস্ট্রিরই নয়, ভারতবর্ষের একটা অন্যতম নক্ষত্র। এবং উনি যেইটা অল্প বয়সে করে, এবং যে বয়সে উনি মারা গেছেন সেটা তো খুবই অল্প, উনি যেটা করে চলে গেছেন সেটা এখনো লোকে সেলিব্রেট করছে। তো ওনার থেকে বড় সেলিব্রিটি আজ পর্যন্তই ভারতবর্ষে কেউ হয়নি। সো আমার সবসময় মনে হয় যে উত্তম কুমারের পথে যদি আমি হাঁটতে পারি, ওনার অবশ্যই পার্সোনাল লাইফে নয়, ওনার যেটা ক্যারিয়ারের যেটা করেছে সেগুলো ঠিক, এবং সেগুলো যদি করতে পারি আমি ধন্য। এবং তোমাকে একটা কথা বলে রাখি আমি, যে উত্তম কুমারের জন্মদিন 3 সেপ্টেম্বর, আমারও জন্মদিন 3 সেপ্টেম্বর। সো এই জায়গা থেকে উত্তম কুমার কে মানে আলাদা একটা টান রয়েছে, ওনার আবেগ রয়েছে, কাজ করছে। এবার তুমি আগামী দিনে মানে এই গানটা নিয়েই তো থাকতে চাও, মানে মিউজিকটা নিয়েই থাকতে চাও, এবং অবশ্যই আরো উপরে পৌঁছানোর ইচ্ছা সকলেরই তাই থাকে, উপরে যাব, আরো বেশি করে মানে স্প্রেড হোক আমার সমস্ত কিছু। এবার তোমার ইন ফিউচারে মানে এই পরিচালনারই ইচ্ছা, নাকি ভালো গিটারিস্ট হবো এরকম? যেহেতু তোমার গিটারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো তোমার কোনটা ইচ্ছা? আমার সবথেকে বেশি এটা ইচ্ছা যে রিসেন্টলি যেটা 3-4 বছর ধরে যেটা আমার লাইফে হয়েছে, যে 2021-এ আমার মানে মিউজিক কোম্পানি লঞ্চ হয়, যার নাম হচ্ছে পিয়া স্টুডিওস। এবং সেখান থেকে নতুন প্রতিভাদের আমি প্রচুর জায়গা করে দেওয়ার চেষ্টা করছি। এবার এই জায়গাটাকেই অ্যাজ এ মিউজিক কোম্পানি আমি আমার কোম্পানিটাকে গ্রো করতে চাই, যাতে যারা প্ল্যাটফর্ম পায় না, যারা নিজেদের সুযোগ পায় না, সেই ট্যালেন্ট থাকা সত্ত্বেও, অনেক জায়গায় কি হয় প্রচুর টাকা ডিমান্ড করে,
এবং তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তাদের প্রতিভা থাকা সত্ত্বেও। তো সেই জায়গাটা কোথাও না কোথাও আমি কমিয়ে দিতে চাই, যাতে লোক ইজিলি নিজেদের কাজটা সবাই এই জিনিসটা হন্ট করে যে এরকম। হ্যাঁ, কারণ এটা আমার সাথেও হয়েছে। মানে আমার ওই যেটা প্রথমে বললাম যে আমার তো চেনা জানা এই ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না, তো আমাকে যেটা করতে হয়েছে যে প্রচুর দরজায় দরজায় আমাকে ঘুরতে হয়েছে। তো এই দরজায় দরজায় ঘুরতে গিয়ে আমি এটা ফেস করেছি যে লোকজন শুধু প্রতিভা থাকলেই যে কাজ দেবে তা নয়, এবার আরো অন্যান্য কাজ করতে হয় যেগুলো আমি করতে নারাজ, এবং আমি চাইও না যে কোনো শিল্পী সেই কাজ করুক যেগুলো তাদেরকে বলা হয় করতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিশ্চয়ই চাইবো, এবং এটা আমি করবই, যে নতুন প্রতিভাদের আমি তুলে ধরবো, এবং প্রতিনিয়ত আমার কোম্পানি থেকে মানে রিসেন্টলি হচ্ছে স্নেহাশিস চ্যাটার্জি বলে একটা ছেলে, ও খুব ভালো কাজ করছে, এবং ওর গানটা প্রায় সবার 4-5 দেশে ট্রেন্ডিং এ রয়েছে। সো এটা একটা বড় উপলব্ধি যে আমি একটা নতুন ছেলেকে তার জায়গা করে দিতে পারছি, এবং হচ্ছে তনুশ্রী বোস, তারপর থেকে আরো অনেকে রয়েছে যাদের হাতে খড়ি আমার কোম্পানি থেকে, তো তাদের কাজগুলো রিলিজ হয়েছে, তারা এখন সব জায়গায় গেছে, হচ্ছে সঙ্গীত মেলায় গাইছে, এতে গাইছে, আর প্রতি জায়গায় গাইছে। ভীষণ ভাবে তাদের হেল্প করা। তো আমাদের কাছে সেলিব্রিটি কথাটা অন্যভাবে এসছে। কিভাবে? যে শুধুমাত্র যারা সিনেমায় অভিনয় করে তারা সেলিব্রিটি না, তারা নয়। পপুলারিটি কিন্তু নির্ভর করে যার যার শিল্প সত্তার উপর। যেমন আমি তোমার ফ্যান, তো আমার যে ভালো লাগার লোকগুলো আছে তাকেও আমি তোমার দিকেই টানবো যে এ ভালো করে। তো এটা হচ্ছে ব্যাপার, সত্তাটা সেটা। কিন্তু আমি বলছি যে তোমার এই যে সমাজ, আমাদের কাছে সেলিব্রিটি তারাই যারা সমাজের কিছু না কিছু কাজে লাগছে। এটা আমি সবসময় বলে থাকি এবং খুব ভালোবেসে বলি, যারা সমাজের জন্য কিছু করছে বা সমাজের মানুষের কথা ভাবছে, কারোকে এগিয়ে দিচ্ছে, কারোর পথ তৈরি করে দিচ্ছে, আমাদের কাছে তারাই সেলিব্রিটি। নয়তো তোমার সাথে আমার ফেসবুকে আলাপ, তেমন তোমার কিছু জানিও না, হ্যাঁ, না তোমার বায়োডাটা, না তোমার লাইফ হিস্ট্রি, কিছুই না। কিন্তু আমি ওনাকে বললাম যে আমি অ্যাকচুয়াল কি জানো তো, কারোর মনে যদি কষ্ট থাকে আমি এটা টের পাই যে এ একটা কষ্ট নিয়ে বড় হয়েছে, এবং সেই কষ্ট থেকে সে যাচ্ছে আরেকটা মানুষের সেই কষ্টটা যেন না আসে। ঠিক তো? রাইট তো? একদমই তাই। এবং তোমার সেই কষ্টের কারণটা জানলাম যে তুমি খুব ছোট বয়সে তোমার বাবাকে হারিয়েছো, এবং সেটা তুমি ফিল করো যে আমার বাবা নেই, বাবা থাকাটা কি জিনিস। সত্যি কথা। হ্যাঁ, এবার এই যে ছেলে মেয়েদের কথা তুমি ভাবছো, এরা তোমার কাছে কিভাবে আসলো? তুমি ডেকে নিয়েছো না ওরা যোগাযোগ করেছে? না, এটা সম্পূর্ণভাবে আমি ফেসবুকে একবার লিখেছিলাম যে আমি নতুনদের নিয়ে কাজ করছি, তো যারা ইচ্ছুক তারা তাদের গান আমাকে পাঠাতে পারো। তো সেখানে আমি প্রায় 350 মতন ছেলে মেয়েদের গান পাই, এবং সেখান থেকে আমি বেছে নিয়ে হচ্ছে 20 জনকে নিয়ে আমি একটা অ্যালবাম করেছিলাম, এবং সেটা রবীন্দ্রসঙ্গীতের উপরে। তো রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটা প্রচুর পরিমাণে হিট হয়, এবং তার যে রেভিনিউ গুলো যেটা আমার কোম্পানি পেয়েছে, ইট ইজ হিউজ। তো এবার সেখান থেকেই আমার চালু হয় যে, বা আমি ভাবনা চিন্তা স্টার্ট করি যে এরপর থেকে আমি যদি কাজ করি আমি নতুনদের নিয়ে কাজ করব। কারণ একটা যারা অলরেডি সেটেলড বা যারা অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছে, তাদের সাথে কাজ করতে গিয়ে একটা অসুবিধা হয় কি, তাদের প্রথম কথা হচ্ছে তাদের ডেটস পাওয়া যায় না, এবং ডেটস পাওয়া গেলে প্রচুর ট্যান্ড্রামস থাকে যেগুলো ফুলফিল করে। দেখো আজকে আমিও মিউজিক ডিরেক্টর, আমি একজন শিল্পী, সে একজন শিল্পী, এবার দুটো শিল্পী মিলে একটা ভালো কাজ হবে এটাই আমরা আশা করি। এবার শিল্পী থেকে এখন শিল্পীর ডিমান্ড বেড়ে যায়, তো তখন অসুবিধা আসা শুরু হয়। ওই ব্যক্তির থেকে যখন ব্যক্তিত্বের প্রতিফলন বেশি হয়, তখন জিনিসটা অসুবিধা হয়, একটু তো অসুবিধা হয়, এবং তাদের সাথে কাজ করতেও কোথাও না কোথাও প্রচুর অসুবিধা হয়। তো আমার যেটা মনে হয়, যারা নতুন কাজ করছে তাদের খিদেটা প্রচুর থাকে, আর তার চেয়ে বড় কথা তারা তো শিখতে চায়। আমি এগোবো, একদমই তাই, যে তারা শিখতে চায়, এবং তারা তাদের হচ্ছে খিদেটাও বেশি থাকে, কাজ করার একটা আলাদা এনার্জি লেভেল থাকে। সো সেগুলোকে কাজে লাগিয়ে আমি চাই যে নতুন কাজ লোকের কাছে আসুক। লোকে তো প্রচুর গান শুনছে, যারা অলরেডি এত রিয়েলিটি শোজ থেকে বেরোচ্ছে, এই শো সেই শো থেকে বেরোচ্ছে, তাদের তো গান তো টিভিতেই শুনে নিচ্ছে।
তো নতুন যারা আছে তাদের গান তো মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সেটা আমি চেষ্টা করছি যাতে পৌঁছে যায়, এবং তারাও যাতে একটা কোনো মানে এই মানে প্রফেশনটাকে তাদের একেবারে নিজের মনে করে নিতে পারে, এবং এটা যেন তোদের হচ্ছে জীবনের অবলম্বন হতে পারে। একদমই তাই, মানে তার মানে তুমি এটার মাধ্যমেও সমাজের সেবা করছো। একদমই তাই। হ্যাঁ, এবার একটু অন্য প্রশ্নে আসি, তোমার স্কুলিং কলেজিং সেটা কোথায়? এখানে মানে সাউথার্ন স্কুলে, যেটা হচ্ছে আপনার ঠিক ইয়ের সামনে, মানে নেতাজি মেট্রো স্টেশনের সামনে, মানে কুদঘাটে। আর আমার কলেজ হচ্ছে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখান থেকে আমি মানে ইঞ্জিনিয়ারিং পাস করি, বিটেক। সো মানে দুটোই কলকাতায়। এখানে মানে এখানটা নিয়েই তুমি বড় হয়েছো? একদম একদম একদম। বাইরে যাওয়ার অপরচুনিটিস আমার ছিল, বাট আমি যাইনি। তার সবথেকে বড় কারণ হচ্ছে আমার ফ্যামিলি। মানে আমি চাই না যে আমার মা এই মানে শেষ বয়সটা এসে সে মানে মানে দূর থেকে, হ্যাঁ মানে সন্তানটা দূরে রয়েছে, ওই কষ্টটা না পায়। মানে এটা আমি অনেক আমার বন্ধু বান্ধবদের মা বাবাদের মধ্যে দেখেছি, সেই কষ্টটা রয়েছে, যদি তারা এক্সপ্রেস করে না, বাট তাদের চোখে মুখে সেই কষ্টটা দেখা যায়। কেউ তো আমেরিকায় থাকছে, কেউ তো থাকছে, তাদের প্রচুর কষ্ট রয়েছে। বাট আমি কষ্টটা আমার মাকে দিতে চাই না, কারণ মা তো বাবাকে হারিয়েছে অনেকটা অল্প বয়সেই, এবং প্রচুর কষ্ট করেছে। তো এই যে বাকি জীবনটুকু যেটা আছে সেটা যেন কষ্ট হয়ে না কাটে। আচ্ছা, এই যে যাদের ছেলে মেয়েরা আমেরিকা থাকে, বাইরে থাকে, তাদের আমরা ভাবি যে তারা তাদের বাবা মাকে দেখতে পারে না, তা তোমার কি মনে হয় না কখনো যে তাদের মা বাবা তাদের তেমন করেই বড় করেছেন যে তোদের ফার্স্ট হতেই হবে, তোদের ঠিকঠাক পড়তেই হবে? মানে কোনোখানে কি মনে হয় না যে এই বাইরে থাকার জন্য, এই একাকিত্বের জন্য অনেকটা মা বাবা নিজেরাই দায়ী? একদমই। দেখো, এক হাতে তো তালি বাজে না। এবার তোমার চাহিদা, হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তান হলে তুমি এটা বুঝবে। ছোটবেলা থেকে আমরা সবসময় বলেছি, দেখ অমুকের ছেলে কিন্তু চলে গেল আমেরিকা, তুই কি করবি সেই দেশে থেকে। তো এরকম যারা বলে থাকে তাদের তো হ্যাবিট করে নেওয়া উচিত আগে থেকেই, যে ছেলে ছাড়া বা মানে সন্তান ছাড়া আমরা কি করে থাকবো। এই জন্য মনে হয় যে মানে কেরানি যারা থাকলো, সেই হরিপদ কেরানির মতো থাকলো, তারা তো মা বাবার কাছে থাকছে, দেখতে পাচ্ছে। কিন্তু এমনটা নয় যে তুমি এখানে থাকলে তুমি কেরানির জবই করবে, মানে এমনটা কিন্তু নয়। তুমি মা বাবার কাছে থেকে তুমি ভালো প্রফেশন করতে পারো। আমি তো একটা আমার লিউক্রেটিভ প্রফেশন, যেখানে আমার পুরো একদম এক্সিস্টিং সবকিছু ছিল, মানে সেখানে সিকিউরিটি ছিল, আমার জব ছিল, সেটা ছেড়ে দিয়ে আমি একটা অন্য একটা অস্থায়ীতে, হ্যাঁ মানে সেখানে যেখানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কি হয়, তোমার কাছে কাজ আছে তো টাকা আছে। আমাদের কিন্তু হ্যাঁ মানে আমাদের তো ওই জবের মতন ক্রেডিট হয়ে গেল টাকা, তা তো নয়। তো এবার সেখান থেকে দাঁড়িয়ে একটা স্থায়ী জায়গা থেকে আমি কিন্তু একটা অস্থায়ী জায়গাতে এসেছি, এবং এসে মানে যেটুকু করতে পেরেছি আমার জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট করতে পেরেছি, এবং পরবর্তীকালে আরো আমার অনেক চান্স রয়েছে। তো এমন কিন্তু নয় যে বাইরে থেকে বিদেশে থেকে মানে সবসময় আমার ক্যারিয়ার আমি করতে পারবো, বা আমার একটা লাইফ করতে পারবো, মানে যেখানে 10 জন 5 জন আমাকে চিনবে, এমনটা নয়। আমরা এখানে থেকেও করতে হয় যদি সেই ইচ্ছেটা থাকে। একদমই তাই, মানে নিজেদের ইচ্ছেটাকেই প্রাধান্য সবচেয়ে আগে দেওয়া উচিত, তাহলে আমি বাবা মাকেও দেখতে পারবো, বা ক্যারিয়ার নিয়েও এরকম হবে। ঠিক কথা। আর তোমার একটু মানে খাওয়া দাওয়ার হ্যাবিটে আসি, মানে ফুড হ্যাবিটস কেমন, ভেজ না নন ভেজ? আমার দেখো, আমি এমন একটা ইয়েতে আছি যে আমি নন ভেজেও আছি, আবার আমি ভেজেও আছি। মানে হচ্ছে যে নন ভেজ মানে শুধু আমি চিকেন খাই, মাছ আমি খাই না, মাটন আমি খাই না। এবার অনেকে জিজ্ঞেস করে, এটা তুমি কেমন বাঙালি যে তুমি মাছ খাও না? তো মাছটা আমার একেবারেই পছন্দ না। তার অনেকগুলো কারণ রয়েছে, কাটাও রয়েছে, প্লাস হচ্ছে হ্যাঁ প্লাস হচ্ছে স্মেলটাও রয়েছে। তো যেহেতু ছোটবেলা বাবা আমাকে নিয়ে মানে মাছের বাজারে যেতেন, ওই স্মেলটা যখন আমার ঢুকে গেছে, তো ওটা আমি খেতে পারি না। আরেকটা যেটা হচ্ছে যে আমি টোটালি সকালবেলা যেটা আমি খাই হচ্ছে সেটা হচ্ছে যে স্ক্র্যাম্বলড এগস এবং তার সাথে ফল। তার বাইরে আমি ভাত খুব কম খাই, ভাত একদমই কমে, পারলে খাই না। টোটালটাই আমি হচ্ছে ফ্রুটসের উপরে আর হচ্ছে শুধু ডিমের উপরে থাকি, কিন্তু আবার ডিমের কুসুমটা বাদ দিয়ে রাত্রিবেলা রুটি। এই হচ্ছে আমার ব্যাপার। আমার সেরকম কোনো ফ্যাসিনেশন নেই যে টেস্টি হতে হবে খাওয়া, না, আমার ওরকম কোনো ফ্যাসিনেশনই নেই।
কারণ আমি তো কাজের মধ্যে থাকি, কোন রকমে খেয়ে বেরিয়ে। ভালো লাগলো হ্যাঁ, মানে শুনে যে খাবার নিয়ে থাকলে অনেকটা অসুবিধা থাকে, বাবা মায়েদের থাকে, মায়েদের তো থাকেই। তো এবার ভবিষ্যতের প্ল্যানও তোমার, এর মধ্যে আমি দেখলাম যে তোমরা প্রি ওয়েডিং ফটোশুট মানে ফটোশুট করেছো। তো প্রি ওয়েডিং বলতে এটা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? না, এটা লাভ ম্যারেজ। সোনালীর সাথে আমার বিগত 7 বছরের ফ্রেন্ডশিপ, এবং 2022-এর স্টার্টিং এ আমরা ডিসাইড করি যে আমরা এই ফ্রেন্ডশিপটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যাব, এবং মানে ম্যারিড লাইফ লিড করব, এটাই। তো মানে তারপরে তো 2024-এ মানে 23-এর লাস্টে আমরা বাড়িতে জানাই। তো 2024-এ আমাদের সবকিছু ফিক্সড হয়। আমরা যেহেতু স্বর্ণালী এখানে থাকে না, মানে শিলিগুড়িতে থাকে, তো সেখানে গিয়ে সবকিছু ফিক্সড হয়। তো তারপরে এই পরের মাসে আমাদের চাঁদা দেয়। অঘ্রাণ মাসে করবে? হ্যাঁ, অঘ্রাণ মাসে। বা অগ্রিম শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকেও এবং উড়ানের পক্ষ থেকেও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো তোমরা ম্যারিড লাইফ লিড করো এবং মার কাছেই থাকো, মাকে নিয়ে। একদম। খুব ভালো লাগলো। আর লাস্ট আমি একটু হ্যাঁ বা নাতে উত্তর চাচ্ছি। আচ্ছা, সেরকম করো, যেমন লতা মঙ্গেশকর না সন্ধ্যা মুখোপাধ্যায়? লতা মঙ্গেশকর। আর মানে শাস্ত্রীয় সঙ্গীত না আধুনিক সঙ্গীত? আধুনিক সঙ্গীত। আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীতের কথায় পরে আসি। আধুনিক সঙ্গীতের মধ্যে তোমার কোন গায়ককে বেস্ট লাগে? এখনকার দিনে মানে অরিজিৎ সিং সবার প্রথমে। তার আমি মানে দুটো কারণ বলছি। দুটো কারণ হচ্ছে যে অরিজিৎ সিং শুধু গায়ক কিন্তু উনি নন, না অনেক কিছু। উনি প্রথমে কাজ শুরু করেছে অ্যাজ আ মিউজিক অ্যারেঞ্জার হয়ে, মিউজিক প্রোডিউসার হয়ে, এবং তারপরে গানটা তো বরাবরই শিখতেন উনি। প্লাস একটা গায়কের যে এই ফিলগুলো জানা উচিত, মানে তার জন্য দেখুন ওনার গান কিন্তু এভার লাস্টিং হচ্ছে। মানে আমরা হ্যাঁ, মানে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ঘরে ঘরে সিঙ্গার রয়েছে, সেখানে কিন্তু অরিজিৎ সিং একচেটিয়ে কাজ করে আছে। তার প্রধান কারণ হলো, আজকে ধরুন আমি হয়তো সঙ্গীত পরিচালনা করছি, এবার আমি অরিজিৎ সিং কে দিয়ে একটা গান গাওয়াবো। অন্য কোন সিঙ্গার হলে কি করবে, শুধু গানটাকে শুনে যেটুকু আমি করেছি তার উপরে কিছু ইম্প্রোভাইজেশন করে গানটাকে দিয়ে চলে যাবে। অরিজিৎ সিং এমন একজন যে গানটাকে শুনবে, গানটা গাইবে, এবং গানটার মধ্যে কি কি আরো এক্সট্রা লাগবে, হয়তো কোনো পার্টি একটু গিটারটা দরকার, নিজে গিটারটা বাজিয়ে দেবে, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক নেবে না, মানে নিজেই নিজেকে মানে হ্যাঁ, মানে এই যে এক্সট্রা জিনিসগুলো করে, এই এক্সট্রা জিনিসগুলো তো আমরা অন্য কোনো সিঙ্গার থেকে পাচ্ছি না। তো হেন্স সবারই ইচ্ছা যে তাদের গানটাও মানে অরিজিৎ সিং গায়। আচ্ছা, নচিকেতা সুমন একটা টাইমে একটু ভিন্ন ধর্মী গান এনেছিলেন, তো তাদের মধ্যে তোমার কাকে ভালো লাগে? অলওয়েজ নচিকাকু। নচিকাকুর সাথে আমরা প্রচুর কাজ করেছি। আমি আমার ফেসবুকের টাইমলাইনে গেলে আপনি দেখতে পাবেন যে সবার উপরে ওনার সাথে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট করা রয়েছে। আমি 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 ওনাকে কেন বলছি, তার কারণ হচ্ছে যে মানে ধরুন ওনার আমার আজকে এজ হচ্ছে 31 ইয়ার্স, ওনার ফুল ক্যারিয়ারের এজ হচ্ছে 31 ইয়ার্স। মানে সেইখান থেকে দাঁড়িয়েও যখন আমি ওনাকে দিয়ে গানটা রেকর্ড করাচ্ছি, উনি আমাকে বলছেন, বাবু আমাকে কিন্তু গানটা গাইয়ে নিস, যদি কোথাও ভুল হয় কিন্তু বলিস আমায়। এই যে ইয়েটা, হ্যাঁ, মানে এত একটা পাহাড়ের মতন শিখরে পৌঁছেও সে যে আমার মতন একজনকে জিজ্ঞেস করছে যে যার মানে অ্যাকচুয়াল তুমি যা চাচ্ছ সেটাই উনি করবেন। হ্যাঁ, এবারে ওইখানে দাঁড়িয়ে যে বলছে এই যে হিউমিলিটিটা, যে উনি ওখানে দাঁড়িয়ে বলছে আমাকে গিয়ে গাইনিস, এবং যদি ভুল হয় আমাকে বলবি যে এই জায়গাটা আরেকবার নি। মানে এটা একটা আর্টিস্টের যে কতটা কিছু বলে দেয়, এবং সে অ্যাজ আ আর্টিস্ট কেমন, সে অ্যাজ আ মানুষ কেমন, সবকিছুই মানে এখানে ডিপিক্ট করে দেয়। হ্যাঁ, একদম। আর এই যে তুমি মানে ধর্মে না মানুষে বিশ্বাসী, হ্যাঁ বা না বলবে? ধর্মে না মানুষে, মানুষ সবার উপরে মানুষ সত্য থাকে না, মানুষের ধর্ম বলে আছে, সেটা মানুষের ধর্ম, মানবিক ধর্ম। ধর্মটা মানুষ বানিয়েছে, হ্যাঁ, মানবিক ধর্মটা তো আছে, একদমই তাই। মানবিক ধর্মই একমাত্র ধর্ম, আর কোন ধর্মে আমি বিশ্বাসী না। আর আধুনিকতাটাকে তুমি কিভাবে নিচ্ছ? ওটা কি মানে দর্শনীয় না অন্তরীয়? একদম। আজকে মানে হতেই পারে যে আজকে আমি জিন্স আর শার্ট পরে বসে আছি, কালকে আমার মনে হতেই পারে যে আমি এটা ধুতি পরে বসে থাকবো। এবার তার মানে এই নয় যে আমি আধুনিক হয়ে গেলাম। হ্যাঁ,
এবার সেটা টোটালি আমার উপরে যে আমি কিভাবে নিজের আধুনিকতা প্রকাশ করব, মানে না ওটা তো প্রকাশ করার ব্যাপার না, কারণ রামকৃষ্ণদেব একেবারেই ইলিটারেট ছিলেন, বাট তার মতন লোকশিক্ষা তো কেউ দিতে পারেননি আজ পর্যন্ত, মানে প্রত্যেকেই ফেল। তো সেরকমই ওটা মানে আমি আমার আধুনিকতা দেখানো যায় না। হ্যাঁ, মানে যদি কেউ যদি আমাকে বলে যে আমি কানে দুল পরে আছি, এখানে সোনার দুল পরে আছি বলে যে আমি খুব আধুনিক, আমার হাতে ট্যাটু আছে বলে আমি খুব আধুনিক, মানে এটা কখনোই নয়, এটা আমার ব্যক্তিগত একটা ইচ্ছে ছিল, ইচ্ছা পূরণ করেছো। এবার আধুনিক আমি কেরম ভাবে হব? আধুনিক হব আমি আমার শিক্ষা দিয়ে, একদম মন দিয়ে। আধুনিক হব আমি আমার মানুষের সাথে মানুষ যেভাবে ব্যবহার করছে হচ্ছে সে দিয়ে হব। আমি কখনো আমার এই ওপরের যে বেশভূষ যেটা আছে সেটা দিয়ে কখনো আধুনিকতা হয় না, সেইটাই দেখানো যায় না। কারণ আধুনিকতা, ভালোবাসা, ঘৃণা, ভয় এগুলো তো দেখানোর জিনিস না, এগুলো ভেতরের জিনিস। আর লাস্ট তোমাকে যে কোশ্চেন করব একটা, যে তুমি মানে বিবাহ করতে যাচ্ছ, বিয়ে করতে যাচ্ছ, একদম তার আগের মুহূর্তে, এই মুহূর্তে তোমার আর কি বিবাহিত মানুষদের কথা ভেবে তুমি কি বলবে? আমি তো সবসময় বলবো যে যারা যারা বিবাহ করেছেন তারা সবাই আমাকে উপদেশ দিন যে কি কি করতে হবে, কি কি না করতে হবে। এবং তারপরে হচ্ছে যে দেখুন, বিবাহ এমন একটা জিনিস না, মানে যেখানে ওই আমিটা চলে না, মানে এটা না, মানে তখন দুজন হয়ে যায়। হ্যাঁ, দুটো অসম্পূর্ণ মানুষ, আমিও পারফেক্ট নই, ও পারফেক্ট নয়, কিন্তু সবটা নিয়ে চলতে হবে। এবং এই যে হাত ধরেছি, এই হাতটা যেন কখনো ছাড়া যায় না, মানে ওই 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 জিনিসটা মনে নিয়ে চলতে হবে যে অসুবিধা আসবে লাইফে, ঝগড়াঝাটি হবে, কিন্তু এই হাতটা যেন না ছুটে যায় কখনো। এটাই। আর তোমার মানে সব মিলিয়ে তোমার কোথাও রিগ্রেটিং নেই তো, যে আমার এটা পাওয়ার ছিল, এটা পেলাম না, এটা হওয়ার ছিল, এটা হলো না? না, হচ্ছে রিগ্রেটিং তখনই আসে মানে যখন আমি কিছু প্ল্যান করেছি কিন্তু পাইনি। আমি জাস্ট গান বাজনা করতে চাই, আমি আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটা যেভাবেই হোক না কেন, মানে আমি জাস্ট পজিটিভ থাকতে চাই এবং কোনো অন্য বাজে উপায়ে না গিয়ে সৎ থেকে একদম সৎ থেকে আমার হচ্ছে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবার সেখানে যদি তারপরে গিয়ে যদি দেখা যায় যে কোনো কাজ হচ্ছে না, আমি সবসময় ফিগার করি যে ওই কাজটা হচ্ছে না কেন, আমি পাচ্ছি না কেন, এবার এই কেন যখন আমি মানে বের করে ফেলতে পারবো, দেখবো যে সেই কাজটাও হয়ে গেছে। সো আমি কখনো এটা ভাবি না যে এই কাজটা আমার হলো না, হ্যাঁ মানে আমার মন খারাপ হয় না কখনো। আমি সবসময় ভাবি এই কাজটা যখন হয়নি তাহলে নিশ্চয়ই আমার মিস্টেকই হয়নি, এবার এটা কেন হয়নি সেটা খুঁজে বের করো, সেটাকে তার উপরে কাজ করো এবং তার উপরে কাজ করে হচ্ছে জিনিসটাকে সলভ করে। মানে চরম সাফল্য বা চরম ব্যর্থতা এগুলোকে তুমি কিভাবে নেবে? ব্যর্থ আমি তখনই হব যখন আমি একদম কাজ করা বন্ধ করে দেবো। আমার ব্যর্থতা আমি সেখানেই বলবো যে যখন হয়তো আমার এই দুটো হাত আর মানে চলবে না, বা আমার মাথায় হয়তো আমি চিন্তা করতে পারবো না, নতুন মিউজিক আসবে না, তখন আমি ব্যর্থ হব। তার আগে পর্যন্ত আমি কাজ করে যাব এবং আমার গানটা যদি কারো যদি ভালো না লাগে তাহলে সেটা কখনোই আমার ব্যর্থতা হিসেবে দেখবো না। আমি আরো চেষ্টা করবো যে তার যে ভালো না লাগার কারণটা জেনে তার উপরে ওয়ার্ক করা। এবার সবসময় যে সবাইকে মানে স্যাটিসফাই করা যায় তা নয়, মানে এমন টাইম আসবেই যেখানে লোকজন আমার কাজ ভালো লাগবে না এবং কারোর হয়তো সেই কাজটাই আবার ভালো লাগবে। সো মানে চেষ্টা করবো যাতে সবকিছু ঠিক থাকে এবং আর চরম যেটা মানে যেটা তুমি বলে যে হচ্ছে চরম সাকসেসফুল হওয়া বা যে সফলতা, ওটা তো এখন অনেকটা দূর, বাকি দিল্লি অনেক দূর, এখন তো সবে হাঁটা শুরু করেছি, সোটা নিয়ে এখন কিছু ভাবছি না। তো তবে ব্যর্থতার যদি কথা বলো তাহলে হচ্ছে সেটা এই সফলতা হওয়াও আমার হাতে, ব্যর্থতা হওয়া আমার হাতে, সেটাকে মেনে নেওয়া আমার হাতে। ব্যর্থতা যখন সফলতা যদি আসে, ব্যর্থতা আসবেই, ব্যর্থতা আসলে সফলতা আসবেই। সো এই দুটো মানে দাড়ি পাল্লার মতন হচ্ছে দুটো জিনিস। সো চরম ব্যর্থতা আসলো, আমি হতাশ হয়ে পড়লাম, এবার সফলতা আসলো, তাতে একদম আনন্দে হ্যাঁ মানে একদম পারি করে নিলাম, মানে এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, বিবাহিত জীবন খুব সুন্দর হোক, মাকে নিয়ে খুব ভালো কাটাও এবং তোমার সাথে আলাপ হয়ে আর
আমরা এই অনেকদিন আমার ইচ্ছা ছিল যে আমি তোমার কথা শুনবো, এবং আমার গেস করা জিনিসগুলো মিলে গেল বলে আমার আরো ভালো লাগলো। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম।